হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পথ প্রদর্শক। আজকে আমরা অনেকদিন পর শুরু করতে চলেছি একটা নতুন পর্ব। এবং আজকের পর্বের মধ্যে আমরা দেখব আমাদের রায়মার্টিনের সলিউশন ভৌত বিজ্ঞানের প্রথম ভলিউম। এবং এই পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের ভৌত বিজ্ঞান যে পর্ব আছে তার প্রথম চ্যাপ্টার, প্রথম ভাগের। এবং প্রথম ভাগের কি রয়েছে আমাদের আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। আমরা এইভাবে আমাদের প্রত্যেকটি স্কুল করার চেষ্টা করব। আমাদের পরীক্ষা খুব সামনে, তার আগে আমরা চেষ্টা করবো একবার রিভিশন দেওয়ার। আমরা ভৌতবিজ্ঞান ক্লাস এবার খুব কম দিয়েছি একটু প্রবলেমের জন্য, তো কোনো সমস্যা নেই। আমরা ভালো করে পরীক্ষা দেবো। কিভাবে আমরা কিছু কমন ইম্পর্টেন্স পড়বো, তারপরে আমরা সুন্দরভাবে পরীক্ষাটা দেবো। দেখো প্রথমে কি বলেছে, আমরা দেরি না করে আমাদের সেই ভৌতবিজ্ঞান মডেলটার মধ্যে যাব। এবং আমাদের এই ভৌতবিজ্ঞানের মডেলের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি থাকবে সেটা তো আমি এখন করাবো। এবং যেগুলি তোমাদের আমাদের পিডিএফ থাকবে সেগুলি পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে আমি আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো আমি দিয়ে থাকি, পড়ার মেটেরিয়ালগুলো আমি সেখানে দিয়ে থাকি। তোমরা চাইলে যদি চাও তাহলে সেখান থেকে তোমরা নিতে পারো। ঠিক আছে, দেখো আমি আর দেরি করবো না, প্রথমেই দেখি আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের। এই দেখো প্রথমেই বলেছে আমাদের গ্রুপ এর কিছু প্রশ্ন। ক্লাস 10 এর খুব সুন্দর তোমরা এই প্রশ্নগুলি করবে এবং এইগুলির চেষ্টা করবে সবসময় নোট আকারে রাখার জন্য। নোটের মধ্যে রাখবে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রাখবে। কিভাবে? যেগুলি প্রত্যেকটা সেটের মধ্যে বারবার চলে এসেছে সেগুলি তোমরা লেখার চেষ্টা করবে এবং সেগুলি পরীক্ষায় এসে থাকে ইম্পর্টেন্স হিসাবে। দেখো এখন আমরা এমসিকিউ থেকে শুরু করব। কি বললাম? এমসিকিউ থেকে শুরু করব। প্রথমে কি বলেছে যে স্টোন ক্যান্সারের কারণ হলো কি? স্টোন ক্যান্সারের কারণ হচ্ছে অম্ল বৃষ্টি। এখন তুমি বলতে পারো যে স্যার স্টোন ক্যান্সার তো মানে এটা কি মানুষের হয়ে থাকে? না, এটা মানুষের না। মানে বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের বৃদ্ধির জলের সঙ্গে মিশে অ্যাসিডে তৈরি করে। এই অম্ল বৃষ্টি মার্বেল পাথরের তৈরিতে সৌধ মানে কি, যেমন তাজমহল আছে, এই তাজমহলে ক্যালসিয়াম এবং কার্বনেটের সাথে বিক্রিয়া করে পাথরকে ক্ষয় করে এবং যাকে স্টোন ক্যান্সার বলে। মানে এটা অ্যাকচুয়ালি এক প্রকার বৃষ্টি। এটা কি হচ্ছে এক প্রকার অম্ল বৃষ্টি আমরা বলতে পারি। এবং যার ফলস্বরূপ কি হচ্ছে আমাদের এই যেই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এই বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে এবং যেটা আমাদের কি কি করছে বিভিন্ন রকম নির্মাণ, যেমন তাজমহল কি হয়েছে, ওটা তাজমহলের যে মার্বেল পাথর রয়েছে সেটা ক্ষয় হচ্ছে। যার ফলস্বরূপ কি এটাকে আমরা কি বলবো, এক ধরনের স্টোন ক্যান্সার বলতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো তারপরে কি বলেছে। তার পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন হচ্ছে কেল মোল ইনভার্স এবং সি ইনভার্স এর এককের আদর্শ গ্যাসের ধ্রুবকের মান কত? এটা কত হবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নাম্বারটা 1.9 হবে। এবং এটার পাশে দেখো প্রায় এটা 2 ক্যালোরি, প্রায় 2 ক্যালোরি ধরা হয় এবং আসন্ন মানের হিসাবে আমরা এটাকে 2 ক্যালোরি ধরি। আসন্ন মান আমরা খুব খুব সহজ, আমরা যখন ছোট ক্লাসে পড়তাম, ক্লাস 5 এ তখন আমরা এটা পড়েছিলাম। মনে আছে তো সবার? হ্যাঁ? ঠিক আছে। দেখো তারপরে কি বলেছে, মোটর গাড়িতে কি বললাম যে আ ৩ নাম্বার প্রশ্নটা দেখো। মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি কোনটি? এটাকে আমরা অ্যাকচুয়ালি কি হয়ে থাকে? এটা উত্তল দর্পণ হয়ে থাকে। কি হয়ে থাকে এটা আমাদের? উত্তল দর্পণ হয়ে থাকে। কি বললাম এটা হয়ে থাকে আমাদের? উত্তল দর্পণ হয়ে থাকে। কেননা এর কারণটাও নিচে আমাদের ব্যাখ্যা করে আছে। কারণ উত্তল দর্পণের বিস্তৃত দৃষ্টিক্ষেত্র বা ফিল্ড অফ ভিউ যেটাকে বলি যায়, যার সাহায্যে আমরা দেখতে পারি কোনো বস্তুকে। এবং ফিল্ড অফ ভিউ বা যেটাকে আমরা দেখতে প্রদান করে, সেটা সর্বদা বস্তুর সোজা ও আ খর্বাকৃতি প্রকৃতির প্রতিবিম্ব দেখায় এবং যা চালকদের পেছনে অনেক বড় এলাকা দেখতে সাহায্য করে। যার ফলস্বরূপ আমরা যখন বাইক চালাই তখন আমরা পিছনে খুব ভালো করে দেখতে পারি। বুঝতে পারলাম তো? যে আমাদের পিছনে কে আছে, কোন গাড়িটি আছে, আমরা সেটা খুব ভালো করে দেখতে পারি। কার মাধ্যমে? আমাদের যেই দর্পণ থাকে আমাদের বাইকের মধ্যে বা রিয়ার মিরর যেটাকে থাকে ওটার সাহায্যে আমরা দেখতে পারি। বুঝতে পারলাম তো? নেক্সট দেখো তারপরে কি বলেছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ৪ নাম্বার প্রশ্নটা কি বলেছে, যে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক প্রদত্ত বর্গের কোন আলো সর্বাধিক হবে? সেটা কি হবে? বেগুনি হবে। কেন বেগুনি হবে? সেটার উত্তর এখানে ব্যাখ্যা করা আছে যে প্রতিসরাঙ্ক মিউ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক এবং বেগুনি বর্ণের আলোর দৈর্ঘ্য সবথেকে কম হয়, তার মাধ্যমের প্রতিসরাঙ্ক সবথেকে বেশি হয়। বুঝতে পারলে? এগুলো জাস্ট একটু ছোট, ছোট করে ব্যাখ্যা আছে, একটু দেখে নেবে। ঠিক আছে? এগুলো তো সব এমসিকিউ। আমি তবুও একটু ব্যাখ্যা করে দিয়েছি যেন তোমরা যেন বুঝতে পারো। ঠিক আছে? আচ্ছা। বিক্ষিপ্ত আলোর তরঙ্গের দৈর্ঘ্য, বিক্ষিপ্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা কি বললাম? যে বিক্ষিপ্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য
বিক্ষিপ্ত আলোর তীব্রতা I এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক কি? তার মধ্যে আমার কি হবে? এটা ডি নাম্বারটা অ্যান্সার কি হবে? মানে I গুণন 1/λ হবে। কি বললাম? I গুণন 1/λ হবে। এবং প্রদত্ত কোন মৌলটি চ্যালকোজেনের গোষ্ঠীভুক্ত? প্রদত্ত কোন মৌলটি চ্যালকোজেন গোষ্ঠীভুক্ত? সেটা কোনটা হবে আমাদের এই ৬ নাম্বারটার অ্যান্সার? ৬ নাম্বারটার অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা। কত নাম্বারটা হবে? সি নাম্বারটা অক্সিজেন। কারণটাও এখানে ব্যাখ্যা করা আছে। কারণটাও আমাদের এখানে কি? ব্যাখ্যা করা আছে। এই যে কারণটা ব্যাখ্যা করা আছে। পর্যায় সারণীতে ১৬ নাম্বার গ্রুপ মৌল চ্যালকোজেনকে বলা হয়। ১৬ নম্বর গ্রুপের যে মৌলগুলি থাকে তাদেরকে আমরা কি বলি? চ্যালকোজেন মৌল বলে থাকি। তাদেরকে আমরা কি বলে থাকি? চ্যালকোজেন মৌল বলে থাকি। যেমন অক্সিজেন, সালফার রয়েছে এগুলোকে আমরা চ্যালকোজেন মৌল বলে থাকি। আচ্ছা। ১৬, ১৭ মানে ৭ নাম্বারটা দেখো। প্রদত্ত কোন যৌগটিতে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়? সমযোজী ত্রিবন্ধন মানে ৩ টা বন্ধন থাকবে কোন একটা আ যৌগের মধ্যে কটা বন্ধন থাকবে আমাদের? ৩ টা বন্ধন থাকবে। বুঝতে পেরেছি? কটা বন্ধন থাকবে? ৩ টা বন্ধন থাকবে। আচ্ছা দেখো, যেমন এই যে ব্যাখ্যার মধ্যে আমরা যদি দেখি, নাইট্রোজেন অণু দুটি পরস্পরের মাধ্যমে ৩ টি ইলেকট্রন জোড়া শেয়ার হয়। এটির মাধ্যমে তোমার কি আমরা ত্রিবন্ধন দেখতে পাই। কেমন হচ্ছে অ্যাকচুয়ালি যেমন ধরো নাইট্রোজেনের আছে আমাদের, এর মাঝে কি আছে আমাদের? ত্রিবন্ধন। মানে কি আছে আমাদের? ৩ টা বন্ধন আমরা দেখতে পারি। এই যে আমাদের একটা সুন্দর এক্সাম্পল আছে। দেখতে পারো এটা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, নেক্সট তারপরে দেখো, এগুলো সব এমসিকিউ আছে। তোমরা সব বাড়িতে একবার দেখে নেবে এবং ব্যাখ্যাগুলোও দেখে নেবে। ঠিক আছে? আর যদি পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে এটা আমাদের লাগবে, তবে আমাদের কমেন্টে বলে দেবে। একবার কমেন্টে জানিয়ে দেবে। তারপরে আমরা হোয়াটসঅ্যাপে দেব। নতুবা নয়। একবার কমেন্টে জানাবে যে স্যার আমাদের পিডিএফটা প্রয়োজন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এর লিংক দিন বা হোয়াটসঅ্যাপ এর স্ক্যানার দিন। আমরা তখন শেয়ার করে দেব। ঠিক আছে? অ্যানাদার নয়। তোমরা ১ম এ ভিডিওটা দেখো মন দিয়ে। তারপর আমাদের কাছ থেকে তোমরা পিডিএফটা নেবে। যে যদি মনে হয় যে না এটা আমাদের গ্রহণযোগ্য বা আমাদের প্রয়োজনীয় বা আমাদের লাগবে তখনই। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে নেক্সট। আচ্ছা। তারপরে আমাদের আসবো গ্রুপ বি তে আসবো। কারণ আমাদের গ্রুপ এ এর মধ্যে ৭ টা এমসিকিউ ছিল। আমাদের এই ১ম মানে ভলিউম 1 এ। এখন এখানে প্রশ্নগুলি কি রয়েছে আমরা সবগুলো আগে পড়েছি। ছোট, ছোট প্রশ্ন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা দেখতে পারো। আচ্ছা। ১ম এ কি রয়েছে আমাদের? গ্রুপ বি। এই গ্রুপ বি এর মধ্যে আমাদের কি আছে? সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। খুব ছোট, ছোট সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। যেগুলি আ এখানে ১ম চ্যাপ্টার থেকে করানো হয়েছে। আমি ১ম চ্যাপ্টার করিয়েছি। তোমরা সেখানে গিয়ে প্রশ্ন উত্তরগুলি দেখতে পারো। ঠিক আছে? দেখো, কি বললাম? বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? মানে বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে আমাদের বেতার তরঙ্গ যায় অ্যাকচুয়ালি। বুঝতে পারলাম? তাহলে কোন স্তর দিয়ে যাবে? আয়নোস্ফিয়ার দিয়ে যাবে। কোন স্তর দিয়ে যাবে? আয়নোস্ফিয়ার যাবে। ২ নম্বর প্রশ্নটা কি বলেছে? এটা ছিল ১ নম্বর প্রশ্ন। যে ওজোন স্তরের কোন ঘনত্ব এককে পরিমাপ করা হয়? এবং এটা কি বলবো আমরা? ডবসন। কি বলবো? এটা হচ্ছে আমাদের ডবসন এককে। কি বললাম এটা আমাদের উত্তর হবে? ডবসন এককে আমাদের প্রকাশ করা হয়। কি এককে? ডবসন এককে প্রকাশ করা হয়। এবং কি তারপরে একটা ছোট্ট প্রশ্ন বলে দিল তার পাশে। তার পাশে একটা ছোট্ট প্রশ্ন আছে দেখো, তার পাশে একটা ছোট্ট প্রশ্ন আছে যে সিএনজি এর মূল উপাদান কি? এই যে দেখো সিএনজি এর মূল উপাদান হলো মিথেন। কি বললাম? সিএনজি এর মূল উপাদান কি? মিথেন আমরা পড়েছি। সিএনজি এর মূল উপাদান কি হচ্ছে? মিথেন। তারপরের প্রশ্নটা দেখো 2.3 2.3 প্রশ্নটা কি বলেছে? যে -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটি কেলভিনে কত হবে? আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে নিলে কি করতে হয়? ছোট্ট একটা টিপস। সেলসিয়াস থেকে যখন আমরা কেলভিনে নিয়ে যাব থিটা প্লাস ২৭৩ করতে হয়। থিটা প্লাস ২৭৩ করতে হয়। ঠিক তো? কত করতে হয়? থিটা প্লাস ২৭৩ করতে হয়। ঠিক সেম টু সেম আমরা এখানে করলাম। যে কি করলাম আমরা এখানে মাইনাস দিয়ে মাইনাস বলেছে তাই আমরা এখানে মাইনাস প্লাস ২৭৩ করলাম। কত আসলো আমাদের অ্যান্সার? 246 আসলো। বাস কেলভিনে হয়ে গেল। ঠিক আছে? বাস এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো। যে ৪ নাম্বার প্রশ্নে গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক কি? গ্যাসের গড় গতিশক্তির পরম তাপমাত্রার সাথে সম্পর্ক কি? সমানুপাতিক। সম্পর্ক কি আছে আমাদের? এই যে সমানুপাতিক আমাদের। তার কি সমানুপাতিক? সম্পর্কটা আমাদের কি হবে? গ্যাসের গতিশক্তির পরম তাপমাত্রার সাথে কি আমাদের? সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা। আর ৫ নাম্বারটা কি বলেছে? অবতল দর্পণ কখন বস্তুর সদ্বিম্ব গঠন করে? অবতল দর্পণ কখন বস্তুর সদ্বিম্ব গঠন করে? তাহলে এটাকে আমরা কি লিখব? আ যখন বস্তুটিকে অবতল দর্পণে মেরু বা ফোকাসে রাখা হবে। কোথায় রাখা হবে? মেরু বা ফোকাসে রাখা হবে। কোথায় রাখা হবে? মেরু বা ফোকাসে রাখা হবে। কখন? তখনই সে কি করবে? অবতল দর্পণের অসৎ বিম্ব গঠন করবে। যখনই আমরা মেরু আর
ফোকাসে রাখবো। ঠিক আছে? তারপরে দেখো সুস্থ ও ব্যক্তির ক্ষেত্রে দৃষ্টি নিকটবর্তী কত? 25 সেন্টিমিটার। এটা আমরা সবাই জানি। কত উত্তর হবে আমাদের এটা? 25 সেন্টিমিটার। একজন সুস্থ স্বাভাবিক লোক ঠিক কতটুক সে দেখতে পারে? ঠিক কতটুক সে দেখতে পারে? কতটুক দেখতে পারে? ঠিক সে 25 সেন্টিমিটার দেখতে পারে। কি বললাম? সে 25 সেন্টিমিটার দেখতে পারে। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, বেশ। পরে দেখো। নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো। নেক্সট আমাদের এখানে হয়ে গেল। নেক্সট বলেছে আমাদের ৭ নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে। আমরা অথবা সহ সবগুলি প্রশ্নই করার চেষ্টা করব। তোমরা শুধু মন দিয়ে দেখে যাও এবং এগুলো নোট করবে বাড়িতে। প্রত্যেকগুলো প্রশ্ন তোমরা নোট করার চেষ্টা করবে। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন নোট করার চেষ্টা করবে। কেননা সামনে পরীক্ষা আছে। ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো যদি নোট না করো তবে তোমরা এখনই গুছোতে পারবে না যে কোনটা আমাদের লাগবে। ঠিক আছে? প্রত্যেকটা তুমি দেখো কোনটা প্রয়োজন হয়। ৭ নাম্বার কি বলেছে? আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? কত হয়? এই 0 ডিগ্রি যখন হয় তখন আমাদের স্নেলের সূত্র তোমার প্রযোজ্য হয় না। ঠিক আছে? আর কি বললাম? তারপর আরেকটা অথবার প্রশ্ন আছে। একটি প্রাকৃতিক বর্ণালী উদাহরণ দাও। প্রাকৃতিক বর্ণালী কি হতে হবে? যেটা আমাদের প্রকৃতিতে সৃষ্টি হয়েছে। রংধনু obviously কি হবে? রামধনু। কি হবে আমাদের? রামধনু বা রংধনু আমাকে যেটাই বলি এটা হবে। এটা হচ্ছে প্রাকৃতিক বর্ণালী। বুঝতে পারলাম? আচ্ছা, এটার কনসেপ্টটা কিছুটা মানে প্রিজমের মতো। আমরা যেরকম প্রিজমে দেখে থাকি যে একটা কালার গিয়ে ৭ টা কালার ভেঙে যায়, ঠিক সেরকমই আমাদের প্রাকৃতির মধ্যে যে জলের কণা ছোট কণাগুলি থাকে বৃষ্টির পর, সেগুলোর মধ্যে যখন আলো যখন আসে তখন সেই ৭ টা ভাগে ভাগ হয়ে যায়। বুঝতে পেরেছি? ঠিক আছে। নেক্সট। পর্যায় সারণীতে কোন গ্রুপের কঠিন, তরল, গ্যাসীয় ৩ অবস্থার মৌল পাওয়া যায়? মানে কোন গ্রুপের মধ্যে কঠিনও পাওয়া যাবে, তরলও পাওয়া যাবে এবং গ্যাসীয় পাওয়া যাবে। এই ৩ টি রকমই আমরা পেতে পারি। কোথায় পেতে পারি? ১৭ নম্বর গ্রুপে। ১৭ নম্বর গ্রুপ মানে হেলোজেন মৌলগুলোর মধ্যে আমরা কঠিন, তরল আমরা সবগুলিই পেতে পারি। কি বললাম? কঠিন, তরল আমরা সবগুলিই পেতে পারি। ঠিক আছে? উ আ ৯ নাম্বারটা কি বলেছে? বিবৃতিটি সত্য না মিথ্যা আমাদের লিখতে বলেছে। যে মূলত একটি সুস্থিত জালকাকার গঠন উৎপন্ন হওয়ার জন্য আয়নীয় যৌগ গঠন করা সম্ভব নয়। এটা কি? এটা সত্যি, এটা অ্যাকচুয়ালি মিথ্যা। কি বললাম এটা? এই কথাটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? কেননা কি বলছে? আয়নীয় যৌগের স্থায়িত্ব প্রধান কারণ হলো সুস্থিত ল্যাটিস বা জালক গ্রহণ করে। জালক গঠন করে। ঠিক আছে? আচ্ছা, এটা অথবা একটা প্রশ্ন আছে যে NaCl এ I2 এর মধ্যে কোনটি কার্বন টেট্রাক্লোরাইড? অবশ্যই কি হচ্ছে আমাদের আয়োডিন। অবশ্যই কি হচ্ছে আমাদের আয়োডিন মানে I2, কারণ এটি একটি অদ্রবণীয় অদ্রবীয় সমযোজী যৌগ। এটি কি? একটি অদ্রবীয় সমযোজী যৌগ। বুঝতে পেরেছি? ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট দেখো কি বলেছে আমাদের। খুব সুন্দর মন দিয়ে দেখবে গ্রুপ সি। গ্রুপ সি এর মধ্যে প্রশ্নগুলো দেখবে আমরা একদম সম্পূর্ণ থিওরি সহ সব আলোচনা করছি। তোমরা বাড়িতে শুধু নোট করবে আর ভালো, ভালো প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে যেগুলি সবগুলির মধ্যে কমন থাকে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলেছে গ্রুপ সি। এই গ্রুপ সি এর প্রশ্ন খুব ইম্পোর্টেন্ট হয়ে থাকে। গ্রুপ সি দেখো কি বললাম? গ্রুপ সি। গ্রুপ সি এর ১ম প্রশ্নটা কি বলেছে? অজন স্তরে সিএফসির এর ভূমিকা লেখো। এটা মারাত্মক ভয়ংকর ইম্পোর্টেন্ট। কারণ এটা বারবার পরীক্ষাতে সকল প্রকার পরীক্ষাতে দিয়ে রাখে। এটাকে স্টার দিয়ে রাখো পরীক্ষায়। এটা আসবে পরীক্ষার মধ্যে। দেখো, তার মানে এটার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে যে এই কনসেপ্টটা তোমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। এই কনসেপ্টটা এভাবে কিভাবে মনে রাখবে? এটা মনে রাখার খুব সহজ উপায় আছে। ১ম আমরা দেখি সূর্যালোকে অতি বেগুনি ইউভি রশ্মির প্রভাবে সিএফসি বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণুতে তৈরি করে এবং যা অজন স্তরে রূপান্তরিত করে। এবং এটা বোঝার একটা সুন্দর উপায় হচ্ছে আমি এটা এখানে অ্যাকচুয়ালি করে দিই। যেমন ধরো আমাদের একটা সিএফসি গ্যাস। সিএফসি গ্যাস মানে কি হচ্ছে? ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি মানে কি হচ্ছে? ক্লোরোফ্লুরোকার্বন। যার মধ্যে ক্লোরিন থাকবে, ফ্লুরিন থাকবে এবং কার্বন থাকবে। কি থাকবে? ক্লোরিন থাকবে, ফ্লুরিন থাকবে আর কার্বন থাকবে। ক্লোরোফ্লুরোকার্বন। কি বলছে? ক্লোরোফ্লুরোকার্বন। তার মানে ৩ টা এর মধ্যে থাকবে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা একটা সিএফসি এর একটা উদাহরণ কি? যেমন সিএফ, এই যে এখানে একটা আছে CFCl3। CFCl3 এটা কি হচ্ছে আমাদের ক্লোরোফ্লুরোকার্বনের একটা সুন্দর উদাহরণ এবং এটাকে আমি এখানে করছি দেখো। এটাকে আমি এখানে করছি। যেমন ধরো আমাদের CFCl3 দিয়ে করছি। তাহলে এটা যখন আমাদের ইউভি রশ্মির সংস্পর্শে আসবে তখন কি হবে? একটা একটা ক্লোরিন অ্যাকচুয়ালি সে ভেঙে যাবে। তার মানে এখানে কি হবে আমাদের সি এখানে অ্যাকচুয়ালি সে কি হবে? যে CFCl2 আর প্লাস একটা সে আলাদা হয়ে যাবে। প্লাস কি হয়ে যাবে? একটা সে আলাদা হয়ে যাবে। এই যে দেখো সে একটা আলাদা হয়ে গেল। তারপরে সে কি করবে? আবার সেই একটা যেটা আলাদা হয়ে গেল, সেটা আলাদা হয়ে আবার সে O3 মানে ওজোন গ্যাসের সঙ্গে সে বিক্রিয়া করবে। যেটা আলাদা হয়ে গেল, ওই যে Cl টা আলাদা হয়ে গেল, সে কার সঙ্গে বিক্রিয়া করবে? O3 মানে ওজোন গ্যাসের সঙ্গে আবার বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ClO প্লাস অক্সিজেন। কি উৎপন্ন করবে? ClO প্লাস O2 উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? ClO প্লাস O2 উৎপন্ন করবে। বুঝতে পেরেছি? তারপর কি করবে? এই O2 টা সরি এই ClO টা আবার
অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এই ClO টা আবার ClO টা প্লাস কার সাথে বিক্রিয়া করবে? O2 র সাথে। এবং কি তৈরি করবে আমাদের? দেখো Cl প্লাস O2 কি তৈরি করবে আমাদের? Cl প্লাস O2 তৈরি করছে। মানে আমরা দেখতে পেলাম এখানে আমাদের ওজোন গ্যাসকে ভেঙে, দেখো এই ওজোন গ্যাসকে ভেঙে সে কি তৈরি করছে? অক্সিজেন। কিন্তু আমাদের ওজোন গ্যাস তো তৈরি হচ্ছে না। ওজোন গ্যাস তো তৈরি হচ্ছে না। কিন্তু আমাদের হিসাবে কি হওয়া উচিত ছিল? যে আমাদের হিসাবে হওয়া উচিত ছিল ওজোন গ্যাসের তৈরি হওয়া। কেননা আমাদের ওজোন স্তরের গঠন চলছে এখানে। কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি কেন হয়? আমাদের প্রাকৃতিক মানুষ সৃষ্ট কারণে CFC আমাদের মনুষ্য সৃষ্ট গ্যাস, যেটা আমাদের রেফ্রিজারেটর, ফ্রিজের মধ্যে থাকে, যেটা আমাদের আ সুবিধার জন্য আমরা ইউজ করি। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের জন্য ভয়ংকর। সেটা আমাদের পরিবেশকে খুব ক্ষতিগ্রস্ত করে এবং যেটা কি হচ্ছে আমাদের এখানে অক্সিজেন সৃষ্টি করছে। কিন্তু সে ওজন তো আর মানে ওজন স্তর তো সে আবার গড়ছে না। এখন প্রকৃতি নিজেই সেখানে ওজোন স্তর গড়ছে, ভাঙছে, গড়ছে, ভাঙছে। কিন্তু এক্সট্রা করে আমরা যে CFC টা যে দিচ্ছি, তার ফলস্বরূপ কি হচ্ছে? আমরাও তোকে ক্ষতিগ্রস্ত করছি। তাই না? যার ফলস্বরূপ আরো সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে গড়ার বিনিময়ে সে আরো ক্ষতিটা হচ্ছে বেশি। যার ফলস্বরূপ কি আমাদের? অতিবেগুন রশ্মি আসবে আমাদের শরীরে এবং আমাদের ক্ষতি হতে পারে। বুঝতে পেরেছি? নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। চার্লসের সূত্রটি লেখো এবং এর থেকে শূন্য উষ্ণতার ধারণাটি কিভাবে পাওয়া যায়? চার্লসের সূত্র খুব সহজ। স্থির উষ্ণতায় নির্দিষ্ট চাপের ১ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। খুব সুন্দর। এখন এটা খুব সুন্দর করে এখানে লেখা হয়েছে, তোমরা দেখে নেবে। এবং এই চার্লসের সূত্র অনুযায়ী -273°C উষ্ণতা গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়ে যায় এবং এই সর্বনিম্ন কাল্পনিক উষ্ণতাতেই আমরা পরম শূন্য উষ্ণতা বলবো। একবার দেখে নেবে বাড়িতে। ৩ নাম্বার প্রশ্নে কি বলেছে? যে উত্তল লেন্সের সাহায্যে সৎ ও বিবর্তিত প্রতিবিম্বের গঠন পরিষ্কার চিত্র অঙ্কন করে এবং এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রতিবিম্বের দেখো এটা অ্যাকচুয়ালি কি বলেছে? যে বস্তু যখন আমাদের ফোকাসে থাকবে, তার বস্তুর ফোকাস দূরত্বটা 2f এ হবে এবং মধ্যে থাকা তার তার চিত্রটা কেমন হবে? সৎ হবে, বিবর্তিত প্রতিবিম্ব গঠন করবে এবং প্রতিবিম্বটি লেন্সের অপর পৃষ্ঠে 2f এর বাইরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? প্রায় 2f। মানে অ্যাকচুয়ালি এটা হবেটা কেমন দেখো? এটা যদি এরকম হয়, এটা যদি এখানে যদি হয়, তার মানে এটা অ্যাকচুয়ালি এইখানে গিয়ে হবে। এটা অ্যাকচুয়ালি কোথায় হবে? এইখানে গিয়ে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ? নেক্সট পরে কি বলেছে দেখো। নেক্সট দেখো পরে কি বলেছে? পরে কি বলেছে দেখো? পরে বলেছে আমাদের এখানে ৩ এরই প্রশ্ন আছে। যে একটি মৌলের আমরা অথবার প্রশ্নগুলো করব। চাপ নেই। অনেকে ভাবছো যে অথবার প্রশ্নগুলো কি হয়েছে স্যার? অথবার প্রশ্নগুলোও করাবো, এক্ষুনি করাবো। ঠিক আছে? দেখো, কি বললাম? একটি মৌলের সরি, আচ্ছা। কি বললাম? এখানে দেখো যে ৩ নাম্বার একটি মৌলের পারমাণবিক সংখ্যা ৩৮ এবং একটি মৌলের আধুনিক পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এটা খুব সহজেই একটা কনসেপ্ট। আমি তোমাদের একটু বলে দিই যে এটা কি বলেছে। মৌলেরটার ১ম এ দেখো কি বলেছে আমাদের ৩৮ বলেছে। তবে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রন বিন্যাস মানে তার ১ম কক্ষপথ, ২য় কক্ষপথ, ৩য় কক্ষপথের মধ্যে কতগুলি ইলেকট্রন আসলে আমরা অ্যাকচুয়ালি রাখতে পারবো। ঠিক আছে? তাহলে ১ম কক্ষপথ আমরা যদি এটাকে সুন্দর করে ধরে দেই যে কে, আমরা যদি সুন্দর করে যদি আমরা ধরে নেই, কি ধরবো? আচ্ছা। এবং এটা বোঝার জন্য দেখো এটা কি করতে পারি আমরা? কে এল এম এন। কে এল এম এন মানে হচ্ছে কি আমাদের ১ম কক্ষপথ, ২য় কক্ষপথ, ৩য় কক্ষপথের একটা নাম। স্পেসিফিক আমরা নাম বা কে এল এম এন। এর মাঝে আমাদের ১ম কক্ষপথ কে তে থাকবে কটা? ২ টো। আর ৮ থাকবে এইখানে, ১৮ থাকবে এইখানে এবং কি বলছে আবার ৮ থাকবে এইখানে। কে এম এন তারপরে কোনটা থাকবে? তারপরে যে কক্ষপথ থাকবে তার মধ্যে তো তার মধ্যে কি থাকবে? এই ২ থাকবে। তার মধ্যে ২ থাকবে। ও ওর মধ্যে কি থাকবে? এই ২ টা থাকবে। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? যে লাস্ট কক্ষপথে। লাস্ট কক্ষপথে আমরা কি পেলাম? যে ২ পেলাম। তার মানে এটা কি আমাদের ২য় শ্রেণীর। আর এটা আমাদের কটা আছে যে ১, ২, ৩, ৪, ৫ তার মানে কি ৫ম পর্যায় এবং ২য় শ্রেণীর গ্রুপ আছে এবং এটার নাম কি আমাদের? হ্যাঁ, স্ট্রনশিয়াম। এটার নাম কি হচ্ছে আমাদের? স্ট্রনশিয়াম। এবং যেহেতু যোজ্যতা ২ এবং ক্লোরিনের সংকেত হবে MCl2। MCl2 বুঝতে পারলাম? আচ্ছা। পরে দেখো ৫ নাম্বারটা দেখো কি বলেছে? প্রদত্ত যৌগগুলির লুইস ডট চিত্র গঠন করে দেখাও। লুইস ডট চিত্র খুব সহজ। আচ্ছা দেখো। আচ্ছা দেখো, আসলে এটা অ্যাকচুয়ালি কেমন হবে বলো তো এটা? আ ১ম কক্ষপথে আমরা যদি দেখি যে ওটার এইখানে হবে ২ টো, এইখানে হবে কটা ৮ টে হবে। এখানে আমি এখানে লিখে দিতেছি। এখানে হবে ৮ টে। তার যে পরেরটা হবে, তার পরেরটার মধ্যে কত হবে? ১৮ টা হবে। এখানে কটা হবে? ১৮ টা হবে।
তার পরেরটার মধ্যে দুটো হবে, তার যে লাস্ট ওয়ার্ডবিটা যে থাকবে এটার মধ্যে কটা হবে, দুটো হবে। বুঝতে পারলাম? এটা এইভাবে সাজানো হয়েছে, এটা একটু মন দিয়ে দেখবে। ঠিক আছে, দেখো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো। নেক্সট বলেছে যে লুইস ডট গঠন চিত্র করো। লুইস ডট গঠন খুব সহজ একটা জিনিস। আমরা যদি প্রথমে যদি আমরা CH2 তে যদি যাই, আমরা কি বললাম, CH2 টার ক্ষেত্রে আমি একটা দেখিয়ে দেবো, বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়িতে দেখবে। CH2 যদি আমরা এখানে এই ক্যালসিয়ামের ক্ষেত্রে যাই, ক্যালসিয়ামের ক্ষেত্রে জানি আমরা কত, 20 20, তার মানে কি হবে 2 8 8 2, প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে আমাদের দুটো। ঠিক আছে, তার মানে লাস্ট বা যোজ্যতা কক্ষপথে কটা আছে আমাদের, দুটো আছে। যোজ্যতা কক্ষপথে কটা আছে, দুটো আছে। আর কটা হাইড্রোজেন বলেছে, দুটো হাইড্রোজেন বলেছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন বলে। আর তার লাস্ট কক্ষপথে দুটো আছে, তার মানে একটা আমাদের এইখানে চলে আসবে, আরেকটা এইখানে চলে আসবে। তার মানে এটা আমাদের কি হতে পারে, যে এই যে একটা হয়ে যাবে, আর CA, তার মানে কি হয়ে যাবে 2 8 8, তার মানে এটা কি হয়ে যাবে আমাদের 2 হয়ে গেল, দুটো হয়ে গেল। আচ্ছা, তার মানে এইভাবে তোমরা কি করবে, এগুলা গঠন করে দেবে। তো খুব সুন্দর করে দেওয়া আছে। এবং এটা আমরা কি করব, এটা আমরা মানে এই এটা দুটো গ্রহণ করলো, কটা গ্রহণ করলো, দুটো গ্রহণ করে ফেললো। আচ্ছা, তবে এটাকে আমরা কি লিখতে পারি, H গ্রহণ করে ফেললো বলে এটা মাইনাস হবে, এবং এটা দুটো ছেড়ে দিল, কি বললাম, দুটো ওটা ছেড়ে দিল, মাইনাস। দেখো কি করলো, দুটো ছেড়ে দিল, দুটো ছেড়ে দেওয়াতে কি হয়ে যাবে, Ca2 মাইনাস, কি হয়ে যাবে 2 মাইনাস, এবং এটা আবার একটা গ্রহণ করলো, তার মানে এটা কি হয়ে যাবে আমাদের, একটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, সরি এটা প্লাস হবে। আচ্ছা, কি হয়ে যাবে, দুটো ছেড়ে দেওয়াতে একটা প্লাস, 2 প্লাস হয়ে গেল, দুটো ছেড়ে দেওয়াতে সে 2 প্লাস হয়ে গেল, এবং একটা গ্রহণ করতে সে একটা মাইনাস হয়ে গেল। বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বলেছে, আর এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এটা বাড়িতে তোমরা দেখবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, নেক্সট দেখো কি বলেছে। আচ্ছা, কি বললাম, এখানে দেখো, এখানে 3-এর 6-এর অথবার প্রশ্নটা আছে, আহ অথবার প্রশ্নটা আছে এখানে। যদি নিচের প্রশ্নটি লেখো যে একটি মৌলে পরমাণু X এবং পারমাণবিক সংখ্যা 12 দেওয়া আছে, এবং Y মৌলের সঙ্গে রাসায়নিক বন্ধনে হচ্ছে Y, এবং এর পারমাণবিক সংখ্যা 7, যৌগটির সংকেত ও নির্ণয় করে। এগুলো পরীক্ষার মধ্যে খুবই আসে, এবং এগুলি কি খুবই সহজ। এবং আমরা যদি 12-র ক্ষেত্রে যাই, তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে, দেখো আমরা কি লিখি, KLM। KLM মানে কি, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আচ্ছা, KLM যদি আমরা যদি লিখে দিই, তাহলে কি পেলাম আমরা, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এবং এর বাইরের কক্ষপথে দেখো দুটা আছে, বাইরের কক্ষপথে কটা আছে, দেখো দুটা আছে, ইলেকট্রন বর্জন করে। তাই আমরা এটাকে কি করতে পারি, তাই আমরা এটাকে কি করতে পারি, দুটো ইলেকট্রন বর্জন করেছে, তার মানে কি হবে, X2 প্লাস হয়ে গেল। এবং তাই যোজ্যতা মানে কি, যোজ্যতা কক্ষপথ মানে কি শেষের ইলেকট্রনটি, যোজ্যতা কক্ষপথ মানে কি শেষের ইলেকট্রনটি, তাই সেটা কি হয়ে গেল আমাদের, X2 প্লাস হয়ে গেল। এবং আমরা যদি Y মডেলের ক্ষেত্রে যাই, 7 বলেছে, কত বলেছে, 7 বলেছে, তাই এটার ইলেকট্রন বিন্যাস কি হবে, 2 5, মানে প্রথম কে এল, তার মানে প্রথম কক্ষপথে থাকবে দুটো, পরে কক্ষপথে কটা থাকবে, 5টি থাকবে, 5টি থাকবে। তাই তাই তো প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে কটা থাকবে, 5টা থাকবে। ঠিক আছে, এবং এই সুস্থিত হওয়ার জন্য 3টা মৌল প্রয়োজন, মানে আমাদের লাস্ট কক্ষপথে জায়গা আছে কয়টা, মানে 8টা, ওর ক্যাপাসিটি হচ্ছে 8টা, তার মানে 5টা আছে আর 3টা প্রয়োজন, 5টা আছে আর 3টা প্রয়োজন। তাই সে যদি 3টা ইলেকট্রন পেয়ে যায়, তবে সে Y3 মাইনাস হবে, মানে ও, মানে অ্যাকচুয়ালি তোমাকে আমি চিত্রটা এঁকে দেখাই। যেমন এর ক্ষেত্রে চিত্রটা কেমন হবে দেখো, যেটা হচ্ছে প্রথম কক্ষপথে, মাঝখানটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে আমাদের দুটো থাকবে, আর দ্বিতীয় কক্ষপথে কটা হচ্ছে 5টি, 1 2 3 4 5, 1 2 1 2 3 4 5। তার মানে ওইখানে ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি হচ্ছে আমাদের 8টা, এর মধ্যে ক্যাপাসিটি হচ্ছে আমাদের 8টা, কিন্তু আমাদের আছে কত এখানে, 5টা। তার মানে 5টা আছে, তার মানে আরো 3টা আমাদের স্পেশাল জায়গা আছে, তার মানে ওই জায়গাগুলোর জন্যই আমরা এখানে 3টা আমরা কি অ্যাকচুয়ালি বসাতে পারবো, এই 3টা আমাদের জায়গা আছে, এই 3টার জন্য আমরা 3টা জায়গা বসাতে পারবো। আর জায়গা আমাদের ফাঁকা আছে, তাই ও সবসময় কি করে 3টা নেওয়ার চেষ্টা করবে, আর ও সবসময় দুইটা ছাড়ার চেষ্টা করবে। কেন, কারণ ওর নিউক্লিয়াস থেকে সে শেষ কক্ষপথে, যোজ্যতা কক্ষপথে সে কি ইলেকট্রন, সে ওইখানেও শক্তি দিচ্ছে, কারণ ও চেষ্টা করবে ওইটাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সবগুলোর জন্য শক্তি দিবে, দুইটার জন্য সে শক্তি দিবেই, তাই সে সবসময় চেষ্টা করবে একটা দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট, তারপরে কি বলেছে, এই যোজ্যতা বিনিময় সংকেত কি হবে, যে X3, কারণ সে 3টা গ্রহণ করতে চায়, আর Y2 কেননা সে দুটো ছাড়তে চায়।
আচ্ছা, এখন যেহেতু এখানে ইলেকট্রন আদান-প্রদান ঘটে তাই এই তড়িৎ আয়নীয় প্রকৃতির হবে। এটি কেমন হবে? তড়িৎ আয়নীয় প্রকৃতির হবে। বুঝতে পারলাম? নেক্সট দেখো কি বলেছে। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট আমরা যখন মডেল সলিউশন করার চেষ্টা করব তখন আমি তোমাদের কমেন্টে বলে দেব উত্তরটা। ঠিক আছে? নেক্সট ৯ নাম্বারটা কি বলেছে দেখো। ৯ নাম্বারটা কি বলেছে দেখো। দেখো এটাকে ৩ এর ১ এর অথবা রয়েছে। কি বললাম? যে অপ্রচলিত শক্তিকে বিকল্প শক্তির উৎস হিসেবে কিভাবে তুমি ব্যবহার করা দরকার? কিভাবে ব্যবহার করা দরকার এবং কেন? আচ্ছা তাহলে তো এটা তো আমরা সবাই জানি। তো আমরা সবাই জানি যে বর্তমানে প্রচলিত শক্তির উৎসগুলি যেমন কি কয়লা, পেট্রোলিয়াম ফুরিয়ে আসছে এবং পরিবেশের ক্ষতি করছে। তাই বিকল্প শক্তির উৎস হিসেবে আমরা সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি ব্যবহার করতে পারি। বাচ্চাদের পড়া। আচ্ছা, ব্যবহার নিচে অতিক্রান্ত জরুরিগুলো দেওয়া হয়েছে। যেমন কি অক্ষয় ভান্ডার, পরিবেশের বান্ধব শক্তি এগুলো সব ছোট বাচ্চাদের স্বল্প ব্যয় মানে কি পরিকাঠামো পরিকল্পনা তৈরির পর এবং শক্তির উপাদান খরচ কমে যাবে। এগুলো সব বাড়িতে দেখবে। ঠিক আছে? অথবা আরেকটা প্রশ্ন রয়েছে আমাদের যে HCl যৌগের সমযোজী প্রকৃতি হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন করে কেন? এটাও খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। দেখো কি বলেছে HCl একটি গ্যাসীয় সমযোজী যৌগ হলেও এটি অত্যন্ত দ্রবীয় বা পোলার। যখন একে আমরা জলীয় দ্রবণ করা হয় তখন জলের অণুর সঙ্গে HCl অণু মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়ায় একটি বিয়োজিত হয়ে আ হাইড্রোনিয়াম আয়ন H3O+ এবং ক্লোরাইড আয়ন Cl- উৎপন্ন করে। এই যে তার সমীকরণটা দেওয়া আছে এবং কি বলল? এই মুক্ত আয়নগুলোর উপস্থিতির কারণে HCl জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। ঠিক আছে? এই প্রশ্নটা এখান থেকে নোট করে নেবে। আচ্ছা। আমি এখন এত ডিটেইলস এ বোঝাচ্ছি না। কেন বলো তো? কারণ ক্লাসটা অনেকটা লম্বা হয়ে যাবে, লেংথি হয়ে যাবে। শর্টলি বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারছো তো? ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে। অলরেডি আমাদের হয়ে গেছে ২৬ মিনিট অলরেডি ক্লাস হয়ে গেছে। আমি চেষ্টা করছি খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করার জন্য। কারণ এত লম্বা ভিডিও ছেলেপেলেরা দেখতে চায় না এখন। ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে। ৩ এর অথবা একটা প্রশ্ন আছে খুব সুন্দর। এই প্রশ্নটা পরীক্ষায় মাঝে, মাঝেই আসে। এটার মধ্যে একটা স্টার দিয়ে দেবে। এটার মধ্যে একটা স্টার দিয়ে দেবে। যে একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের 60 ডিগ্রি কোণে আপতিত হলে যদি নির্গমন চ্যুতিকোণ তার 30 ডিগ্রি হয় তবে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। আমাদের এটা বার করতে বলেছে। তবে আমরা প্রিজমের কি কোণ জানি কি 30 ডিগ্রি আমাদের দেওয়া আছে। আমাদের প্রিজমের আপতন কোণ I 60 ডিগ্রি দেওয়া আছে। প্রিজমের চ্যুতিকোণ দেওয়া আছে কি ডেল্টা আমাদের কি দেওয়া আছে 30 ডিগ্রি আমাদের দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা প্রিজমের চ্যুতিকোণের সূত্রটা কি জানি? এই যে দেখো এটা। এটা সূত্রটা আমাদের প্রমাণও করতে বলে। মাঝে, মাঝে প্রমাণও করতে বলে। পরীক্ষায় এটা খুব ইম্পোর্টেন্ট আসে। এটা আমাদের মাঝে, মাঝে প্রমাণও করতে বলে যে ডেল্টা সমান I1 + I2 - A মাঝে, মাঝে পরীক্ষার মধ্যে আসে এটা। বুঝতে পেরেছো? আমাদের আগের প্রিভিয়াস ক্লাসে যাবে সেখানে তোমরা দেখতে পাবে। খুব সুন্দরভাবে আমি এটা প্রমাণ করিয়েছি। ঠিক আছে? দেখো নেক্সট কি বলেছে? যে আমাদের I1 এর মান কত দেওয়া আছে? আ উম সরি এই ডেল্টার মান কত দেওয়া দেওয়া আছে 30 আর I1 এর মান কত দেওয়া আছে 60 এবং I2 এর মানটা আমরা জানি না এটা আমাদের ফাইন্ড করতে হবে এবং আ আমাদের কি বললাম এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি সবগুলো আমরা এখানে যোগ বিয়োগ করার পর আমাদের আসছে এটা I2 এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম কত পেয়ে গেলাম 0 ডিগ্রি অবভিয়াসলি এটা হবে যে কত পেলাম 30 ডিগ্রি বাই 30 ডিগ্রি কেটে গেল 1 হলো ঠিক আছে কত হলো এখানে সরি আমাদের এখানে 0 হয়ে গেল আচ্ছা তার মানে এখন আমরা কি পেলাম এটা তো আমাদের আরে! আমি কি করলাম? আমি তো ভাগ করে দিয়েছি। মিস্টেক হয়ে গেছে। ভাগ করে দিয়েছি আমি ভুলে। ভাগ হবে না। এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। আমি ভাগ করে দিয়েছি। আমি ভেবেছি এটা গুণ। আমি এটা ভেবেছি গুণ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা দেখো। তার মানে কি হয়ে যাবে আমাদের? I2 সমান কি হয়ে যাবে? 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। I2 সমান 0 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের I2 সমান 0 ডিগ্রি পেয়ে গেলাম। আর যেহেতু নির্গমন কোণ আমাদের 0 ডিগ্রি সেহেতু আ আ দ্বিতীয় তলের লম্বভাবে নির্গত R2 সমানও আমাদের 0 ডিগ্রি পেলাম। আচ্ছা, তাহলে আমরা R1 আর R2 যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি যে R1 + R2 সমান আমরা R1 সমান কত পেলাম? 30 ডিগ্রি পেয়ে গেলাম। আর আমরা প্রতিসরাঙ্কের সূত্র জানি। প্রতিসরাঙ্কের সূত্রটা কি হচ্ছে sin I1 / sin R1 এই সূত্রের মধ্যে যদি আমরা এপ্লাই করে দেই তবে আমরা কি পাচ্ছি এখানে μ সমান যে √3 এবং সেটাকে যদি আমরা ক্যালকুলেটর মারি আমরা কত হবে 1.7332 আমাদের এটা উত্তর আসে আমাদের একবার বাড়িতে দেখে নেবে ক্যালকুলেটর করবে বা এটা করার চেষ্টা করবে। আচ্ছা, অঙ্কটা একদম সহজেই বাড়িতে দেখে নেবে। ঠিক আছে? কারণ এটা আমরা বড় ক্লাস তো এটা জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি হবে। এখন এত ডিটেইলস এ করানোর সময় নয়। সামনে পরীক্ষা আছে। ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে।
নেক্সট দেখো কি বলেছে। নেক্সট দেখো আমরা গ্রুপ ডি তে প্রবেশ করেছি। গ্রুপ ডি তে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা সুন্দর প্রশ্ন পেয়েছি যে গ্যাসের অণুর গতির ক্ষেত্রে মুক্ত পথ বা ফ্রি পাথ কাকে বলে? খুব সুন্দর একটা প্রশ্ন। তার মানে কি পেলাম? গ্যাসের অণুগুলি সর্বদা একদিকে বিশৃঙ্খল ভাবে দ্রুত বেগে ছোটাছুটি করে এবং নিজেদের মধ্যে পাত্রের দেওয়ালের সংঘর্ষে বা ধাক্কা করে। সংঘর্ষে ধাক্কা খায় ওরা। মানে একে মানে গ্যাসের অণুগুলি তো অ্যাকচুয়ালি আমরা জানি যে গ্যাসের অণুগুলির মধ্যে গতিশক্তি কম থাকার ফলে ওরা কি খুব ছোটাছুটি করে। যার ফলস্বরূপ কি এরা পাত্রের দেওয়ালে ধাক্কা খায়। বুঝতে পারলাম? আচ্ছা। এবং এর মাঝে একটা সুন্দর দেখো আছে কি বলেছে তারপরে আ এবং সংজ্ঞাটা বাড়িতে দেখে নেবে। পরে একটা সুন্দর একটা অঙ্ক দিতে আমাদের আছে। ২৭ ডিগ্রি উষ্ণতায় ৭৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম চাপে কিছু পরিমাণে গ্যাসের আয়তন ১০০০ সিসি এবং কত উষ্ণতায় ৭৫০ মিলিমিটার চাপে ওই গ্যাসের আয়তন ১৫২০ সিসি হবে। তার মানে অবশ্যই আমাদের কি দেওয়া আছে এখানে P1 তার মানে চাপ দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাদের কি দেওয়া আছে এখানে চাপ দেওয়া আছে। তারপরে আমাদের এখানে আয়তন দেওয়া আছে, টেম্পারেচারও দেওয়া আছে। আর টেম্পারেচারটা এখানে কি করেছে আমাদের থিটা প্লাস ২৭৩ করেছে। কেউ যদি না বুঝতে পারো থিটা প্লাস ২৭৩ করেছে। সেম টু সেম ২৭ ডিগ্রি প্লাস ২৭৩ ডিগ্রি কত আসলো? এই ৩০০ কে আসলো আমাদের। ৩০০ কে আসলো। আগে এটা আমি বুঝিয়েছি একটা এমসিকিউ এর মধ্যে। আর দেখো আমাদের P2 মানে কি আমাদের অন্তিম যে চাপ রয়েছে এটা আমাদের অন্তিম চাপ, এটা আমাদের অন্তিম চাপ এবং কি বলছে অন্তিম আয়তন আমরা পেয়ে গেছি। কিন্তু আমাদের অন্তিম টেম্পারেচারটাই আমরা জানি না। তার জন্য আমাদের কি রয়েছে? আমরা চার্লস অফ বয়েলস এর সমন্বয় সূত্র আমরা এখানে এপ্লাই করলাম। কি করলাম? চার্লস অফ বয়েলস এর সমন্বয় সূত্র আমরা এখানে এপ্লাই করলাম এবং যার থেকে সবগুলা মান যখন আমরা বসাবো তখন আমরা এই উত্তরটা পাবো। ঠিক আছে? সবগুলা মান বসানোর পরে আমরা এই উত্তরটা পেয়ে যাবো। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। এবং জাস্ট সিম্পল এই দেখো এখানে এখানে দেখো আমি একবার তোমাকে দেখিয়ে দিই কি বললো আমাদের T2 বের বের করতে বললো। P1 V1 বাই T1 P2 V2 বাই T2 বললো তো আমাদের অ্যাকচুয়ালি ফাইন্ড করতে বলেছে কি T2 তাহলে আমরা এখানে কি করতে পারি? ক্রস মাল্টিপ্লিকেশন করব। আমরা এত বড় হয়ে গেছি। T2 কি করতে পারি? P1 V1 সমান আবার কি বলবো আমরা? T1 P2 V2 তার মানে আমরা এখানে কি করতে পারি? সেই আবার T2 ফাইন্ড করতে বলে। তার মানে T2 সমান কি করতে পারি? T1 P2 V2 আবার কি করতে পারি? P1 V1 জাস্ট follow this and put the value you get the answer দেখো এখানে কি করলাম জাস্ট আমি এখন দেখো মানগুলো বসিয়ে দেব T1 এর মান আমরা বসিয়ে দেব সবগুলো মান বসিয়ে দেব জাস্ট আমরা অ্যানসার পেয়ে যাব দেখো P1 এর মান আমরা কত পেয়েছি 760 বসিয়ে দিলাম V1 এর মান কত পেয়েছি দেখো 1000 বসিয়ে দিলাম জাস্ট ডু ইট হয়ে যাবে একদম সোজা দেখো নেক্সট কি বলেছি দেখো নেক্সট কি বলেছি দেখো আমাদের প্রায় হয়ে গেল এখন তোমার বলতে বলতে আমাদের প্রায় 32 মিনিটস হয়ে গেল আমাদের এখন আমরা শেষ করতে পারলাম না দেখো কি বলেছি আচ্ছা দেখো তার মানে আমরা যদি এখানে বি নাম্বারেরটা দেখি বি নাম্বার প্রশ্নটা কি বলেছে আবার এর ৮ এর এ নাম্বারটা আগে দেখে নিই কি বলেছে যে বয়েল ও চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কি গ্যাসের ভর গ্যাসের আয়তন আমরা বারবার বলেছি ক্লাসের মধ্যে এগুলো ছোট ছোট প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে যে এর কি গ্যাসের ভর এবং গ্যাসের আয়তন বয়েল ও চার্লসের সূত্রের সমানের সূত্র কি বললাম গ্যাসের ভর ও গ্যাসের আয়তন ঠিক আছে আচ্ছা পরে একটা অঙ্ক দিয়েছে খুব সুন্দর একটা অঙ্ক আছে কি বললাম ২৭ ডিগ্রি উষ্ণতায় 1.8 এটিএম চাপে কোনো গ্যাসের আদর্শ গ্যাসের ঘনত্ব 0.027 গ্রাম লিটার ইনভার্স এবং গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো আর সমান সমান 0.082 এটিএম মোল ইনভার্স আর কে ইনভার্স দিয়ে দিয়েছে আচ্ছা আমরা জানি কি বললাম এই অঙ্কটা খুব সুন্দর দেখো কি বললাম যে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ কি 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 জানি যে আমরা কি জানি পিভি সমান এনআরটি এনআরটি জানি তো আর সেখানে এই পিভি সমান আমাদের কি হয় W/M হয় n এর সমান W/N হয় RT আর আমরা এটাকে কি করতে পারি যে সেই বজ্র গুণন করতে পারি যে MPV সমান WRT আর আমরা এখানে কারটা বার করতে বলেছে আমাদের M বার করতে বলেছে তার মানে আমরা কি লিখবো M সমান WRT/PV দ্যাটস ইট তোমরা এখানে ভ্যালু পুট করবে আর অ্যানসার বের করে দেবে তোমরা সবাই দমদার একদম আগুন ছেলে পেলে তোমরা সবাই ফাটিয়ে দেবে আমি জানি এবং সুন্দর এখানে মানগুলো বসিয়ে দেবে দেখো এখানে সব মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আমাদের অলরেডি আমাদের দেওয়া আছে প্রশ্নে তারপর পরম উষ্ণতা টি দেওয়া আছে যেটা আমি 100 বার বলি থিটা প্লাস 273 হবে এবং যেটা কিসেও আমাদের কেলভিনে বের হবে অ্যানসারটা দেওয়া আছে তারপর আণবিক ভর বের করতে বলেছে আর এখানে একটা জিনিস মনে রাখবে এখানে একটা জিনিস মনে রাখবে যে n সমান সমান W/M
এম, এটা মনে রাখবে সবসময়। এখানে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণের মধ্যে থাকে। জাস্ট ভ্যালুগুলো পুট করবে, আমাদের অ্যান্সার চলে আসবে, বেরিয়ে চলে আসবে একদম ফাটাফাটি। ঠিক আছে? নেক্সট পরেরটা দেখো কি বলেছে। পরের অঙ্কটা দেখো আমাদের কি বলেছে যে আ কি বলল আমাদের আ জল ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3, 3/2 হলে কাচ সাপেক্ষে প্রতিসরাঙ্ক কত হবে? যদি বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে কাচের আ আলোর বেগ কত হবে? দেখো আমাদের এখানে দুটো অ্যাকচুয়ালি পাঠ করতে হবে। তাহলে প্রথমটার মধ্যে কি আছে আমাদের যে মিউ ডব্লিউ সমান ডব্লিউ মানে এখানে কি বলা হয়েছে যে আমাদের একটা জলের মানে ওয়াটার, মিউ ডব্লিউ মানে কি এখানে মিউ ডব্লিউ মানে কি হচ্ছে আমাদের ওয়াটার, ওয়াটার। আর মিউ মিউ জি মানে কি হচ্ছে গ্লাস, গ্লাস বোঝানো হয়েছে। মিউ জি মানে এখানে গ্লাস বোঝানো হয়েছে জি। আচ্ছা, কি দেওয়া আছে এখানে? জলের প্রতিসরাঙ্ক 4/3 এই যে আমাদের দেওয়া আছে প্রশ্নে। আবার গ্লাসেরটা কত দেওয়া আছে মানে ক্লাস 3/2, 3/2 দেওয়া আছে, আমরা পেয়ে গেছি। এখন আমরা একটা কি করব যে মিউ জি আমরা এখন অ্যাকচুয়ালি একটা ভাগ করে দেব। এটাকে দিয়ে এটাকে আমরা ভাগ করে দিব। যখনই আমরা এটাকে দিয়ে এটা ভাগ করে দিব, কত পেলাম? যে এই ৩ আর ৩ গুণ হয়ে যাবে, এই 4 আর 2 গুণ হয়ে যাবে। আমরা 8/9 পেয়ে গেলাম। সুন্দর, আমরা এটাকে একটা রেখে দেব সুন্দর করে কাছের প্রতিসরাঙ্ক, বা আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এখন সমাধানের আবার দ্বিতীয় অংশ একটা আছে। আ কি বললাম যে আমরা জানি কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কি মিউ সমান বায়ুতে আলোর বেগ বাই ওই মাধ্যমের আলোর বেগ। বায়ুতে আলোর বেগ বাই ওই মাধ্যমের আলোর বেগ। তাহলে আমরা মিউ জি সমান সি বাই মিউ জি করতে পারি। ঠিক আছে? ভিজি সমান সি বাই মিউ জি করতে পারি। তাহলে আমাদের কার মান বের করতে হবে? ভিজি মান বের করতে হবে। কারণ আলোতে কাচের সরি যে কাঁচে আলোর বেগটা আমাদের বার করতে হবে। ভি মানে হচ্ছে ভেলোসিটি বা বেগ, আর জি মানে হচ্ছে গ্লাস। মানে এটা আমাদের বার করতে হবে। তাহলে সি এর মান তো আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর জি এর মান তো আর আমরা জি এর মান তো সরি মিউ জি এর মান আমরা মাত্রই বের করলাম 8/9। কোথায় গেল আমাদের মিউ এর মানটা? মিউ এই যে 3/2, এই যে দেখো 3/2 আমাদের অলরেডি দেওয়া আছে। জাস্ট আমি মান পুট করলাম, এই যে 3, 3 ক্যানসেল হয়ে গেল। তার মানে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। বাড়িতে নোট করে নেবে। সুন্দর সহজ, সহজ অঙ্ক আছে। ঠিক আছে? নেক্সট পয়েন্টটা দেখো। 14 নাম্বার পাতা কি বলেছে? যে সমান্তরাল কাচফলকে কি বললাম? সমান্তরাল কাচফলকে মধ্যে দিয়ে সাদা আলো পাঠানো হলে কিছু বিচ্ছুরণ ঘটে না কেন? সমান্তরাল এখন এটা উত্তরটা দেখো কি বলেছে? সমান্তরাল কাচফলকের প্রথম তলে আলোর প্রতিসরণের ফলে যে বিচ্ছুরণ ঘটে তার বর্ণগুলি পৃথক হয় এবং দ্বিতীয় তলে প্রতিসরণের সময় ঠিক তার বিপরীত ঘটনা ঘটে। অর্থাৎ প্রথম তল সংশ্লিষ্ট বিশিষ্ট হওয়ার বর্ণগুলি দ্বিতীয় তলে পুনরায় মিলিত হয় সাদা আলো গঠন করে এবং আপাতত রশ্মি সমান্তরাল নির্গত হয় এবং এই কারণেই কোনো বিচ্ছুরণ দেখা যায় না। এই কারণে কোনো বিচ্ছুরণ দেখা যায় না। সেটা আমাদের কি হয়? নরমাল কাচের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তার কোনো বিচ্ছুরণ হচ্ছে না অ্যাকচুয়ালি। বুঝতে পারলাম? তারপরের প্রশ্নটা দেখো কি বলেছে? একটি হলুদ বর্ণের ফুলে লাল আলো ফেলা হলে কি রঙের দেখাবে এবং কেন? উত্তরটা হবে ফুলটি কালো দেখাবে। কি হবে ফুলটি? কালো দেখাবে। দেখো কারণটা এখানে লেখা আছে। কোন বস্তু সেই রংটি প্রতিফলিত করে যা তার নিজস্ব রং। ১ম এ সেটা রংটার মধ্যে প্রতিফলিত করবে যা তার নিজস্ব রং। এবং কি হলুদ ফুল কেবল হলুদ আলো প্রতিফলন করতে পারে এবং অন্য সব রং শোষণ করে নেয়। যখন তার উপর লাল আলো ফেলা হয় তবে ফুলটি সে লাল আলো পুরোপুরি শোষণ করে নেয় এবং কোনো আলোই প্রতিফলন করে না এবং প্রতিফলিত আলো অনুপস্থিতিতে ফুলটি কালো দেখায় এবং প্রতিফলিত আলোর অনুপস্থিতিতে কি ফুলটি কালো দেখায়। বুঝতে পারলাম তো? জাস্ট এইগুলো একবার দেখে নেবে, ছোট, ছোট প্রশ্ন আছে। নেক্সট দেখো পরে কি বলেছে। পরে কি বলেছে দেখো, যে ৪ এর ৩ নাম্বার প্রশ্নটা কি বলেছে? যে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বস্তু রাখা হলো এবং প্রতিবিম্ব গঠনের পরিষ্কার লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা। তার মানে কি হচ্ছে, যখন কোনো বস্তুর অবতল দর্পণের কেন্দ্রে বা স্থিতে যখন আমরা রাখবো তখন প্রতিবিম্বের বৈশিষ্ট্য নিম্নরূপ হবে। ১ম এ ওর অবস্থানটা কেমন হবে? যে বক্রতা কেন্দ্রে ওর গঠন কেন্দ্রেই হবে এবং প্রকৃতি কেমন হবে? সৎ অবশিষ্ট এবং উল্টানো হবে এবং প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে। আচ্ছা। জাস্ট এই কয়েকটা প্রশ্ন লিখে দিবা। চিত্রটা পারলে বই থেকে একবার দেখে নেবে। আচ্ছা, বি নাম্বারটা কি বলেছে আমাদের? মানুষের চোখের অস্বচ্ছ বিন্দু বা ব্লাইন্ড স্পট কাকে বলে? খুব সুন্দর। আমাদের চোখের রেটিনা এবং অপটিক নার্ভের চক্ষু স্নায়ু বা সংযোগস্থলে অবস্থিত যে অংশটি আলোর প্রতি একেবারেই সংবেদনশীল নয়, যেখানে প্রতিবিম্ব গঠিত হয় না, তাকে আমরা অন্ধবিন্দু বা অস্বচ্ছ বিন্দু বলে। জাস্ট এটা একবার দেখে নেবে। সুন্দর। পরীক্ষায় আসতে পারে এটা। ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে। নেক্সট ১৬ নাম্বার প্রশ্নটা একবার দেখো। ১৬ নাম্বার কি বলেছে? যে মেন্ডেলিভ, এটা খুব ইম্পোর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। কি বললাম যে আ মেন্ডেলিভের পর্যায় সারণীর
3 টে ত্রুটি লেখো। ১ম ত্রুটি হচ্ছে হাইড্রোজেনের অবস্থান এবং আইসোটোপের স্থান এবং ভরের ব্যতিক্রম। দেখো হাইড্রোজেন একটি ক্ষার ধাতু এবং হ্যালোজেনের আ ৭ নাম্বার উভয় স্থানে সে কি থাকতে পারে? উভয় স্থানে কি সে থাকতে পারে? এই যে ১ নাম্বারে আর সে ৭ নাম্বারে সে উভয় স্থানে সে কি আ থাকতে পারে এবং মেন্ডেলিভের এর কোনো নির্দিষ্ট স্থান দিতে পারেন। তাই একে দুষ্ট মৌল বলা হয়। পরীক্ষার মধ্যে মাঝে, মাঝে প্রশ্ন আসে যে দুষ্ট মৌল কাকে বলা হয়? এটা মাঝে, মাঝে পরীক্ষায় সেটা খুব ইম্পোর্টেন্ট। যে কথাটা খুব ইম্পোর্টেন্ট যে দুষ্ট মৌল কাকে বলা হয়? আচ্ছা আইসোটোপের স্থান মেন্ডেলিভের পর্যায় সারণিক আ পর আ সরি মেন্ডেলিভের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে সারণী করে করেছিলেন। কিন্তু একই মৌলের বিভিন্ন ভরের আইসোটোপের মানগুলো আলাদা, আলাদা হয় কোনো স্থানে রাখা যায় না। এগুলো আমাদের প্রবলেম রয়েছে। আরেকটা কি রয়েছে ভরের ব্যতিক্রমী ধর্ম। সেটা কি রয়েছে বেশি পারমাণবিক ভর সম্পন্ন মৌলকে কম পারমাণবিক ভরের মৌলের আগে রাখা হয়েছিল। যেমন আর্গনের ভর কত আমাদের ৩৯.৯ এবং এবং পটাশিয়ামের ভর কত 39.1 হলে আর্গনকে আগে রাখা হয়েছে। এটা আমরা একটা ত্রুটি বলতে পারি। এটা ভালো একটা ত্রুটি বলতে পারি এটা। বুঝতে পেরেছি? আচ্ছা। এগুলো জাস্ট এই ৩ টা পয়েন্ট পড়ে নেবে, পরীক্ষায় লিখে দেবে। ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে আমাদের ১৭ নাম্বার লাস্ট পেজ আমাদের এবং ১৭ নাম্বার পেজে কি বলেছে আমাদের? দেখো, যে এটা একটা অথবা ৪ এর অথবা প্রশ্ন আছে। মোলের আয়নন শক্তি সংজ্ঞা লেখো। কোন মোলের সর্বনিম্ন শক্তি স্তরে থাকা গ্যাসীয় অবস্থায় বা বিচ্ছিন্ন পরমাণু থেকে তার বাইরের সবথেকে শিথিলভাবে থাকা ইলেকট্রনটি সম্পূর্ণ অপসারিত করতে পরমাণুটিকে একটি ধনাত্মক আধানে M+ এ পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো ওই মৌলের? আয়নায়ন শক্তি বলবো। এটা জাস্ট তোমরা মুখস্থ করবে। তারপরে কি বলেছে? তারপরে আরেকটা প্রশ্ন বলেছে যে CNO, BE এবং B মৌলগুলিকে তাদের প্রথম আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তার মানে প্রদত্ত মৌলগুলো যেমন কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে। এগুলি এদের প্রথম আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজানো হয়। যেমন কি বললাম যে তার আগে কি আছে? আমাদের বেরিলিয়ামের আগে আমাদের বোরন আছে, বোরনের আগে কার্বন আছে, কার্বনের আগে অক্সিজেন সরি অক্সিজেনের আগে নাইট্রোজেন আছে। বুঝতে পারলাম? আচ্ছা। বি লেস দেন মানে বেরিলিয়াম লেস দেন বোরন লেস দেন কার্বন, কার্বন লেস দেন অক্সিজেন, অক্সিজেন লেস দেন নাইট্রোজেন করতে পারো এবং ব্যাখ্যাটা এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখে নেবে যে অ্যাকচুয়ালি ব্যাখ্যাটার কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি ব্যাখ্যাটার কি কোনো প্রয়োজন নাই। কোনো দিতে হবে না। ব্যাখ্যাটা না দিলেও পরীক্ষায় চলবে। ঠিক আছে? বেশ খুব সুন্দর। তবে আজকে আমরা কি করলাম? যে আমরা ১ম টা সম্পূর্ণটা আমরা সলভ করলাম। ১ম এটা আমরা সম্পূর্ণটা সলভ করলাম এবং তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ কি হবে? এটা সম্পূর্ণটা বাড়িতে খাতায় নোট করবে এবং তোমাদের যদি মনে